গুড মর্নিং ক্লাস 8। আশা করি তোমরা সকলে ভালো আছো। আচ্ছা, আমরা আবার ভিডিও ক্লাসে ফিরে এলাম। আজকে আমরা কবিতা দ্য সি নিয়ে আলোচনা করব। কবিতাটা লিখেছেন জেমস রিডস। দেখো, আমরা প্রথমেই কবির পরিচিতিটা নিয়ে আলোচনা করি। জেমস রিডস ওয়াজ এ ব্রিটিশ অথর। জেমস রিডস একজন ব্রিটিশ কবি ছিলেন। প্রিন্সিপালি হি ইজ নোন ফর হিজ এক্সেলেন্সি ইন রাইটিং পোয়েট্রি। কবিতা লেখার জন্যই তিনি বিশেষ করে জনপ্রিয়। বিশেষ করে তিনি শিশু সাহিত্য হিসাবে জনপ্রিয়। হি ইজ অলসো রিনাউন্ড অ্যাজ এ অথর অফ চিলড্রেন্স লিটারেচার। হিজ বুকস ইনক্লুড অ্যানালজিস অফ বোথ অ্যাডাল্ট অ্যান্ড চিলড্রেন। এছাড়াও তিনি অ্যাডাল্টদের, বয়স্কদের জন্য কিন্তু লেখালেখি করেছেন, কিন্তু স্পেসিফিক্যালি তার একটা পরিচিতি আছে, তিনি একজন শিশু সাহিত্যিক। হি ওয়াজ অলসো ওয়েল নোন অ্যাজ এ লিটারেরি ক্রিটিক। এছাড়াও তিনি সাহিত্য সমালোচক ছিলেন এবং তিনি ব্রডকাস্টারের ভূমিকাতেও কাজ করেছেন, অর্থাৎ তিনি রেডিও ব্রডকাস্টিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন, অর্থাৎ জার্নালিজমের কাজেও তিনি করেছেন। আমরা দ্য সি কবিতাটা এখন পড়ব। দেখো, সি কবিতা মানে, সি মানে কি তোমরা সবাই জানো, সমুদ্র। সমুদ্রের আমরা কি দেখি? সমুদ্র হচ্ছে অসীম, অনন্ত। সমুদ্রের জল অথই, তার কোনো সীমা পরিসীমা নেই, অসীম অনন্ত। এবং সেই সমুদ্রের জলরাশির প্রবল ঢেউ বা জলোচ্ছ্বাস প্রতি মুহূর্তেই দেখা যায়। তার ঢেউকে কোনো বা ওয়েভ বা তার টাইডকে, জলরাশি বা জলস্ফীতি বা জলের ঢেউকে কিন্তু কোনোভাবে রোখা যায় না। কবি সেই জলরাশি নিয়ে কি বলছেন সেটা আমরা একবার ইংরেজির পাশাপাশি বাংলায় আমি তোমাদের শোনাব। দেখো কি বলছে। দ্য সি ইজ এ হাংরি ডগ। সমুদ্র একটি ক্ষুধার্ত শাবক। অর্থাৎ এখানে ক্ষুধার্ত কুকুরের সঙ্গে কবি সমুদ্রকে তুলনা করেছে। এটাকে দেখো, এটাকে ইংরেজিতে বলে সিমিলি, অর্থাৎ দি কম্প্যারিজন বিটুইন টু আনঅ্যালাইড অবজেক্ট ইজ কল্ড সিমিলি। অর্থাৎ দুটো ভিন্নধর্মী বস্তুর মধ্যে যখন তুলনা বোঝায় তখন তাকে আমরা ইংরেজিতে সিমিলি বলি। তাহলে কবি প্রথমেই কী করছেন, হাংরি ডগের সঙ্গে তোমার উতাল সমুদ্রের তুলনা করেছেন। তাকে কি বলছেন? জায়ান্ট অ্যান্ড গ্রে। অর্থাৎ দ্য ভাস্ট স্ট্রেচেস অফ সি ইজ লুকিং লাইক এ জায়ান্ট অ্যান্ড ইট অলসো লুকস গ্রে। মানে দৈত্যের মতো বিশাল ও ধূসর। অর্থাৎ দ্য কালার অফ ইট is white and as it stretches in an unlimited span of therefore it is called giant. Next দেখো, he rolls on the beach all day. roll মানে এখানে জলের ঢেউ আসছে, গুড়িয়ে আছড়ে পড়ছে, আবার গুড়িয়ে জলের ঢেউ নেমে চলে যাচ্ছে। এই জলের ঢেউ এসে পড়ছে, আছড়ে পড়ছে, আবার জলের ঢেউটা নেমে চলে যাচ্ছে। এটাকে কবি বলছেন রোলিং। হি রোলস অন দ্য বিচ অল ডে। অর্থাৎ বেলাভূমিতে সে সারাদিন কি করে? পাক খেয়ে পড়ে। পাক খেয়ে পড়ে বা পাক খেয়ে ফেরে। উইথ হিজ ক্ল্যাশিং টিথ অ্যান্ড শ্যাগি জজ। এখানে ক্র্যাশিং টিথ কেন বলছে? যেহেতু তার ঘষ্টানো দাঁত, আর শ্যাগি জজ, এখানে শ্যাগি বলতে রুক্ষ চোয়াল। অর্থাৎ যেমন ধরো কুকুর বা বাঘ বা সিংহ, এরকম ধরো যারা হিংস্র তোমার প্রাণী হন, যারা মাংস খায়, তাদের কি হয়? দাঁতগুলো ছুঁচলো হয়, তীক্ষ্ণ হয়, ধারালো হয়। ঠিক আছে? কবি তাকে আর কি ক্র্যাশিং টিথ বলেছেন। আর শ্যাগি জ বলতে এখানে রুক্ষ চোয়ালকে বোঝানো হচ্ছে, কারণ তাদের চোয়ালগুলো রুক্ষ হয়। আওয়ার আপন আওয়ার হি গ। ঠিক আছে? এখানে আওয়ার আপন আওয়ার মানে ঘন্টার পর ঘন্টা। অর্থাৎ সমুদ্র তো জলের ঢেউ যখন আছড়ে পড়ে তট আর কি সমুদ্র তটে, তখন তো তার কোনো সীমা পরিসীমা থাকে না, কারণ বার সে কী করে? ছুটে আসে, আর সেই ঢেউ সমুদ্র তটে উপকূল ভূমিতে আছড়ে পড়ে।
তাহলে তার কোনো শেষ নেই। এক্ষেত্রেও তাই দেখো, আওয়ার আফটার আফটার, ঘন্টার পর ঘন্টা হি গ, এখানে গ বলতে কি বাইট অ্যান্ড চিউ, অর্থাৎ যেমন বাঘ, সিংহ বা কুকুর সারাদিন খায়, সারাদিনই কী করে তারা চিবোতে থাকে, জাবর কাটে। এখানে ঠিক বাইট অ্যান্ড চিউ কথাটার বলতে এখানে গ, GNAW, GNAW গ বলতে এখানে তোমার বাইট অ্যান্ড চিউকে বোঝানো হচ্ছে। দ্য রামলিং ট্রামলিং স্টোন, তাহলে রামলিং ট্রামলিং স্টোন বলতে রামলিং কথাটার মানেটা হচ্ছে মেকিং এ লো হেভি রোলিং নয়েজ, অর্থাৎ যখন সমুদ্রের ঢেউ যখন গড়িয়ে গড়িয়ে যায় তখন কি করে একটা লো হেভি রোলিং সাউন্ড তৈরি করে। আর ট্রামলিং স্টোন, ট্রামলিং বলতে এখানে তোমার অর্থাৎ দেখো, অর্থাৎ গুড়গুড় করে গড়াতে থাকা পাথরগুলিকে, ঠিক আছে, গুড়গুড় করে গড়াতে থাকা পাথরগুলিকে, অর্থাৎ পাথর যেমন গড়িয়ে আসে তার যেমন শব্দ, সেটাকেই কবি এখানে ট্রামলিং স্টোন, ট্রাম্বল মানে হচ্ছে গড়িয়ে গড়িয়ে যাওয়া, ট্রামলিং কথাটা মানে হচ্ছে কি গড়িয়ে গড়িয়ে যাওয়া, মানে ডিগবাজি খাওয়া। তা পাথরগুলো কি হয়, সমুদ্রের ঢেউ কি করে গড়িয়ে 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 আসে। দ্য জায়ান্ট সি ডগ মর্ন, এখানে জায়ান্ট সি ডগ মর্ন বলতে দৈত্যাকার, ঠিক আছে, সমুদ্র যেন কি করে বিলাপ করে, গর্জন করা। এখানে কিন্তু সেটাকে কবি একটু স্যাডিস্টিক বা স্যাড ভাবনা দিয়ে, দুঃখী ভাবনা দিয়ে দেখেছেন, মনে হচ্ছে যেন সমুদ্র কি করছে, বিলাপ করছে। The way it makes sound, it seems to the poet that the giant sea is actually mourning, actually lamenting, okay, just like a mourning dog licking his gizzy paws, অর্থাৎ সমুদ্র, বিশাল সমুদ্র সাপদ কি করে গর্জন করে, তার তৈলাক্ত থাবাগুলিকে সে কি করে লেহন করে। লিকিং করা মানে লেহন করা, তাহলে লিকিং বলতে তোমার, লিকিং বলতে এখানে লেহন বোঝানো হচ্ছে। দ্য গিজি প বলতে এখানে গিজি মানে তৈলাক্ত, তেলযুক্ত আর কি, তাকে বলে গিজি। আর প মানে থাবা, তাহলে কি করে কুকুর যেমন তার তৈলাক্ত পাগুলিকে কি করে লেহন করে, ঠিক তেমনি কুকুরের মতোই মনে হচ্ছে যেন সমুদ্র কি করছে, তার পদলেহন করছে। অ্যান্ড হোয়েন দ্য নাইট উইন্ড রোয়ার, অ্যান্ড হোয়েন দ্য নাইট উইন্ড রোয়ার মানে গর্জন করা, যখন রাতের বাতাস গর্জন করে, যখন রাতের বাতাস গর্জন করে। অ্যান্ড দ্য মুন রকস ইন দ্য স্টর্মি ক্লাউড, এবং চাঁদ দুলতে থাকে ঝোড়ো মেঘের কোলে। আর চাঁদ যখন ঝুলতে থাকে ঝোড়ো মেঘের কোলে, অর্থাৎ আমরা জানি অনেক সময় রাত্রির আকাশ ঘন কালো মেঘে ছেয়ে যায়, কিন্তু সেই ঘন কালো মেঘের মধ্য দিয়েও আমরা চাঁদের রূপালী আলো দেখতে পাই বা চাঁদকে আমরা দেখতে পাই। হি বাউন্স টু হিজ ফিট অ্যান্ড স্নাপ অ্যান্ড স্নিপ, অর্থাৎ সে যেমন কি করে, কুকুর যেমন কি করে তার নাক দিয়ে সে কি করে স্নিফিং করে, মানে গন্ধ শোকে, গন্ধ নেয়, ঘ্রাণ নেয়, ঠিক এখানে সেও কি করে, সে লাফিয়ে দাঁড়ায় এবং প্রশ্বাস নিয়ে ঘ্রাণ নেয়। শেকিং হিজ ওয়েট সাইডস ওভার দ্য ক্লিফ, শেকিং হিজ ওয়েট সাইডস ওভার দ্য ক্লিফ, ক্লিফ বলতে এখানে অর্থাৎ তোমার অর্থাৎ এখানে তোমার ক্লিপ বলতে কি বোঝানো হচ্ছে, অর্থাৎ মানে সমুদ্রের মধ্যে নিমজ্জিত যে পাথর বা পাহাড়ের চূড়া তাকে ক্লিপ বলছে। অর্থাৎ ঝুলন্ত পাথরের গায়ে তার ভেজা দেহ, আর কি ঝুলন্ত পাথরের গায়ে তার ভেজা দেহ স্পর্শ কি করে, দেহ স্পর্শ ঝাঁকাতে থাকে। শেকিং করা মানে ঝাঁকানো, তাহলে শেকিং ইজ ওয়েট সাইড, অর্থাৎ তার ভেজা দিক সে কী করে ঝাঁকায়। ওভার দ্য ক্লিপ মানে অর্থাৎ যে সমস্ত পাহাড়গুলো সমুদ্রের মধ্যে রয়েছে তাদের ওপরে কি করে, যা কি তোমার ঝাঁপিয়ে পড়ে। অ্যান্ড হাউল অ্যান্ড কি হলোজ লং অ্যান্ড লাউড, হাউল বলতে এখানে গর্জন, এটা হচ্ছে একটা অনোম্যাটাপোয়েটিক ওয়ার্ড। অনোম্যাটাপোয়েটিক কাকে বলে, দ্য ওয়ার্ড হুইচ ইজ ইউজ টু ইকো দ্য সেম সাউন্ড, তাকে আমরা কি বলি, হাউল বলি। যেমন দ্য ফক্স হাউল, ঠিক আছে, দ্য উলফ হাউলস, অর্থাৎ নেকড়ে বাঘ কী করে যখন চিৎকার করে গর্জন করে তখন তাকে হাউল বলি, ঠিক আছে।
আবার যখন দৈত্যাকার দানব বা আর কি রাক্ষস যখন চিৎকার করে তাকে আমরা হাউল বলি। আবার আরেকটা শব্দ আছে গাউল, সেটাও কিন্তু এখানে ইউজ করা যায়। সো দ্য হাউলস অ্যান্ড হলোজ, এখানে হলোজ বলতে মেকিং লো লাউড নয়েজ, এখানে হলোজ HOLLOWS বলতে লাউড নয়েজকে বোঝানো হচ্ছে। তাহলে কথাটা কি, সে লাফিয়ে দাঁড়ায় এবং প্রশ্বাসজনিত আর কি আঘ্রাণ বা ঘ্রাণ নেয়, ঝুলন্ত পাথরের গায়ে তার ভেজা দেহস্পর্শ ঝাঁকাতে থাকে এবং দীর্ঘ সময় ধরে উচ্চস্বরে গর্জন এবং চিৎকার করে চলে। তারপরে দেখো বলছে বাট অন দ্য কোয়াইট ডেজ ইন মে অর জুন, কিন্তু মে বা জুনের শান্ত নীরব নিস্তব্ধ দিনগুলিতে, when even the grasses on the dunes, যখন কি হয় বালির ওপরে ঘাসেরা যখন লেগে থাকে, plays no more their reedy tunes, অর্থাৎ কিন্তু যখন বালিয়াড়ির ওপর ঘাসগুলিও তাদের নল স্বরের গান আর বাজায় না, with his head between his paws, তার থাবাগুলির মধ্যে মাথা দিয়ে সে কি করে, হি লাইজ অন দ্য স্যান্ডি শোর, সে বালুকাময় তীরভূমিতে শুয়ে থাকে। সো কোয়াইট হি স্কেয়ারসলি স্নো, অর্থাৎ কত না শান্ত, কত না শান্ত, কদাচিৎ, হি সো কোয়াইট হি স্কেয়ারসলি স্নো, মানে এতই শান্ত নীরব নিস্তব্ধ থাকে মে বা জুনের পরিবেশে, যেন সমুদ্র কত শান্ত, তার কোনো ঢেউ নেই, যেন শান্ত সমুদ্র কি করছে, ঘুমোচ্ছে, এবং কদাচিৎ তার নাসিকা গর্জন কি হয় শোনা যায়, অর্থাৎ কখনো কখনো শব্দ হলে মনে হয় যেন ঘুমন্ত মানুষের মতোই, যেন আর কি ঘুমন্ত সমুদ্র যেন নাক ডাকছে। ঠিক আছে, এখানে স্নোর বলতে আমরা জানি স্নোরিং করা মানে নাক ডাকা, তাহলে স্নোর মিনস হচ্ছে ব্রেথ নয়েজিলি হোয়াইল অ্যাসলিপ, ব্রেথ নয়েজিলি হোয়াইল অ্যাসলিপ। এবারে দেখো কি বলছে পরেরটা, এটা হয়ে গেল। এবারে আমরা কবিতার মধ্যে কবিতার যে প্রশ্ন উত্তরগুলো আছে সেই উত্তরগুলো তোমাদের আমি করে শোনাচ্ছি। দেখো কি আছে, প্রথমে দেখো অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 1-এ কি আছে, অ্যাক্টিভিটি 1-এ তোমাদের আছে দ্য সি ইজ কম্পেয়ার টু, তাহলে সমুদ্রকে কি বলা হয়েছে অ্যাক্টিভিটি 1-এ, তাহলে সমুদ্রকে এখানে দেখো 1-এ কি লিখবো, এখানে হাংরি ডগ, তাহলে এখানে হাংরি ডগের সঙ্গে তুলনা করা হয়েছে। 2 নম্বরে কি বলেছে দেখো, দ্য সি রোলস অন দ্য বিচ অল ডে, তাহলে অল ডে, ওকে, তাহলে অল ডে, ঠিক আছে। নাম্বার 3 দেখো কি বলেছে, নাম্বার 3 বলেছে দ্য সি সিন অ্যাজ এ ডগ হ্যাজ কি গ্রিজি পজ, তাহলে দ্য সি সিন অ্যাজ এ ডগ, কুকুরের মতো সমুদ্রের মনে হচ্ছে থাবাগুলো কেমন, তাহলে গিজি, তাহলে এটা হচ্ছে কি দেখো গিজি, GREASY, তাহলে গিজি কি করব, গিজি পজ করব, PAWS, ঠিক আছে, গিজি পজ করব। গিজি পজ। তারপরে দেখো নাম্বার 4-এ, নাম্বার 4 বলেছে দ্য সি রিমেন্স কোয়াইট ইন দ্য ড্যাশ, তাহলে মিডল অফ দ্য ইয়ার, তাহলে মানে মিডল অফ দ্য জুন জুলাই মাস আমরা বলেছি, এখানে মে জুন, তাহলে মিডল অফ দ্য ইয়ার এটা হবে, অর্থাৎ বছরের মাঝখানে সমুদ্র কি থাকে, এত শান্ত থাকে, নীরব নিস্তব্ধ থাকে, মাঝে মাঝে তার কি হয় শব্দ শোনা যায়, সেটাকে কবি ঘুমের মধ্যে নাক ডাকার সঙ্গে তুলনা করেছেন। আচ্ছা, এবার অ্যাক্টিভিটি দেখো, অ্যাক্টিভিটি 2-তে কি বলছে, অ্যাক্টিভিটি 2-তে আমরা লিখবো, দেখো প্রথমে কি বলেছে, দ্য সি রোলস অন দ্য বিচ উইথ হিজ, এবার তোমার কি লিখবো, শূন্যস্থানে লিখবো দেখো ক্ল্যাশিং টিথ, তাহলে CLASHING, ক্ল্যাশিং টিথ, TEETH, ক্ল্যাশিং টিথ and shaggy, SHAGGY, shaggy কি jaws, JAWS। তারপরে দেখো নাম্বার 2-এ কি বলবো,
অ্যাট নাইট হোয়েন দ্য উইন্ড রোয়ার্স, যখন কি হয়, রাত্রিবেলায় যখন কি হয়, তীব্র বাতাস বয়, তখন সমুদ্র কি হয়, দ্য সি, এবার তারপরে লিখতে হবে দ্য সি বাউন্স টু হিজ, বিওইউডি বাউন্স, তাহলে বিওইউএনটিএস বাউন্ড টু হিজ ফিট, FEET feet and snap and snip, তাহলে SNU double F snaps and snip, তাহলে SNI double S। তারপরে নাম্বার সি বা নাম্বার 3 দেখো কি বলেছে, ইন মে অর জুন ইভেন দ্য গ্রাসেস অন দ্য ডিউন কি হয়, ডু নট প্লে দেয়ার reedy 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 tunes TUNES reedy tunes। and number 4 দেখো প্রশ্ন বলেছে অন কোয়াইট ডেজ অর্থাৎ শান্ত দিনগুলিতে দ্য সি লাইক এ ডগ, কুকুরের মতোই সমুদ্র কি করে, লাইজ মানে পড়ে থাকে, চুপচাপ শুয়ে থাকে, অন দ্য স্যান্ডি শোর মানে বালুকাময় তটে, উইথ হিজ হেড, কুকুরের মতো সে কি করে, উইথ হিজ হেড বিটুইন হিজ পজ, কুকুর যেমন গুটিসুটি মেরে পড়ে থাকে ঠিক সমুদ্রও তাই, উইথ হিজ হেড বিটুইন হিজ পজ, PAWS উইথ হিজ পজ, বুঝে গেল। আচ্ছা এবারে দেখো বলেছে, দেখো হোয়াট ডাজ দ্য সি বিকেম কোয়াইট অ্যাট এ সার্টেন টাইম অফ দ্য ইয়ার, তাহলে হোয়াই ডাজ দ্য, কেন, কারণ কি হয়, তার কারণটা তুমি কি বলবে, ডিউ টু, তাহলে এখানে অ্যান্সারটা কি লিখবো, ডিউ টু কাম and quiet atmosphere, the sea also maintain the same sea also maintains the same okay in the month of May and June, in the month of May or June, okay। এবার চলে এসো তারপরে নেক্সট প্রবলেম সলভ করব, অ্যাক্টিভিটি নাম্বার 4, আমি মুছে দিচ্ছি, এবার দেখো এগুলো, আচ্ছা এবার দেখো অ্যাক্টিভিটি 4 এ কি বলেছে, তোমাকে অ্যাক্টিভিটি 4 এ অ্যাকশন আর ডান বাই হুম, তাহলে অ্যাক্টিভিটি 4 বাঁদিকে লিখেছে অ্যাকশন আর ডান দিকে লিখেছে তোমার ডান বাই হুম, তাহলে ডান বাই হুম, তাহলে বাঁদিকে কি হবে, দেখো লিকস ইজ গ্যাসি প, অর্থাৎ বাঁদিকে লিখেছে দেখো লিক LICK leaks, his gizzy GRESY gizzy pause এরকম আছে, তাহলে লিকস ইজ গিজি পজ কে কি করে, তাহলে তোমাকে লিখতে হবে কি, ডান দিকে দ্য সি, ডান বাই হুম দ্য সমুদ্র ঠিক কুকুরের মতোই সে তার থাবাকে কি করে, লেহন করে। নেক্সট হচ্ছে রোয়ার, তাহলে কে রোয়ার, গর্জন করে, ROARS রোয়ার্স মানে গর্জন, তাহলে এখানে গর্জন করে কে, রোয়ার্স বলতে আমরা কি, দ্য মাইটি উইন্ড শক্তিশালী বাতাস, MIGHTY দ্য মাইটি উইন্ড শক্তিশালী বাতাস। তারপরে নাম্বার 3 তে দেখো কি বলেছে, রক ইন দ্য স্টর্মি ক্লাউড, তাহলে রকস ROCKS রকস in the stormy STORMY
MY, স্টর্মি ক্লাউড CLOUD। তাহলে এখানে আমরা কি লিখবো, সেখানে লিখবো দ্য মুন, দ্য মুন। নেক্সট দেখো নাম্বার 4, স্টপ দেয়ার টিউন, স্টপ দেয়ার টিউন। তাহলে কে স্টপ করে, দ্য গ্রাসেস অন দ্য ডিউন। তাহলে কি লিখবো, দ্য গ্রাসেস GRASS, গ্রাসেস অন দ্য ডিউন, মানে এখানে বালুর ওপরে যে ঘাসগুলো গজায় সেগুলো, তাদের সুর, তাদের সঙ্গীত কি করে থামিয়ে দেয়। এবারে দেখো পরের প্রশ্ন উত্তরগুলো করেছে, প্রশ্ন উত্তরগুলো করব। এবার অ্যাক্টিভিটি 5-এ চলে আসবো। আচ্ছা, অ্যাক্টিভিটি 5-এ কি বলেছে দেখো সেটা। অ্যাক্টিভিটি 5-এ প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ডাজ দ্য সি লুক লাইক। তখন তুমি কি বলবে, অ্যান্সারটা কি লিখবে, দ্য সি লুকস লাইক এ জায়ান্ট হাংরি ডগ। দ্য সি looks like a hungry, looks like a hungry, তা আর কি, the giant hungry dog করে দাও। এখানে looks like a giant hungry dog করি, GIANT, giant hungry dog। The sea looks like a hungry giant dog। তারপর নাম্বার 2-তে চলে এসো। Who rocks in the stormy cloud? The moon rocks in the moon, MOON, moon rocks, ROCK, rocks in the stormy, STORMY, stormy cloud, CLOUD। নাম্বার 3-তে চলে এসো। Where does the sea shake at his wet side like a dog? You will be the sea shakes, SHAKES, the sea shakes his wet side, his wet, WET, wet side, SIDES, wet sides over the cliff, CLIFFS, over the cliffs, like a dog shakes his wet side, like a dog shakes his wet, WEIGHT, shakes his wet, WET, wet side, SIDE। ওকে, আচ্ছা নেক্সট দেখো। তারপরে নাম্বার 4 কোশ্চেন, হাউ ডু দ্য গ্রাসেস অন দ্য ডিউন বিহেভ ইন মে অর জুন। অর্থাৎ মে এবং জুন মাসে, ঠিক আছে, ঘাসেদের ওপরে, ঠিক আছে, ঘাসেরা অর্থাৎ বালুর তটের ওপরে যে ঘাসগুলো থেকে তারা কি ধরনের রোল প্লে করে। তাহলে কি লিখবে তুমি, দ্য গ্রাসেস, GRASSES, দ্য গ্রাসেস অন দ্য ডিউন stop playing, they are ready, REEDY, they are ready tune in May or June। ক্লিয়ার। এবার চলে এসো নেক্সট নাম্বার অ্যাক্টিভিটি আছে 6-এর A। তাহলে আমরা এবার মুছে দেব। দেখো 6-এর A তে কি বলেছে, এবার আমরা দেখি 6-এর A। আচ্ছা, রিড দ্য ফলোইং সেন্টেন্সেস, আইডেন্টিফাই দ্য নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ এন্ড অ্যাডভার্বিয়াল ফ্রেজ এন্ড ফিল ইন দি চার্ট গিভেন বিলো। তাহলে দেখো এখানে নাউন ফ্রেজ, এখানে রয়েছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, আর এখানে রয়েছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ,
অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে আমরা তার তলে তলে লিখব। দেখো প্রথমে কি বলেছে, ফুড অ্যান্ড শেল্টার শি হ্যাজ নান। তাহলে ফুড অ্যান্ড শেল্টার নাম্বার এ, তাহলে ফুড অ্যান্ড শেল্টারটা কিসে যাবে, নাউন ফ্রেজে যাবে, বোঝা যাচ্ছে। ফুড, তাহলে আমরা শিখিয়েছি এর আগে, দেখো ফুড, ফুড হচ্ছে একটা নাউন, মাঝখানে একটা অ্যান্ড বসলো কনজাংশন, তারপরে শেল্টার, SHELTER। তাহলে নাউন, শেল্টারটাও একটা কি, শেল্টারটাও একটা নাউন, ফুডও একটা নাউন, তাহলে এটাও একটা নাউন, এটাও একটা নাউন। তাহলে নাউনে নাউনে কি হচ্ছে, নাউন ফ্রেজ হয়। নাম্বার 2-তে চলে এসো। নাম্বার 2 কি বলেছে দেখো, বি নাম্বার, হার ভয়েস ইজ প্লিজিং টু দ্য ইয়ার। তাহলে প্লিজিং টু দ্য ইয়ার, তার গলার কণ্ঠস্বরটা কেমন, কানে শ্রুত, অর্থাৎ কানে শুনতে ভালো লাগে। তাহলে প্লিজিং টু দ্য ইয়ার, তাহলে এখানে PLEASING, প্লিজিং টু দ্য ইয়ার। তাহলে প্লিজিং টু দ্য ইয়ারটা কি হবে, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। ওকে, নাম্বার সি এ চলে এসো। নাম্বার সি তে কি বলেছে, মৃণাল ইজ এ জুয়েল অফ এ বয়। মৃণাল ইজ এ জুয়েল অফ এ বয়। তাহলে এখানে জুয়েল অফ এ বয়, এখানে কি লিখবো, এ জুয়েল অফ এ বয়, এটা নাউন ক্লজ হবে, ঠিক আছে। অর্থাৎ এখানে দেখো নাউন প্রিপোজিশন প্লাস নাউন, আমরা শিখেছি নাউন প্লাস প্রিপোজিশন প্লাস নাউন দিয়ে আমরা কি করি, নাউন ফ্রেজ করি। আর নাম্বার ডি দেখো, ফিল ইয়োরসেলফ অ্যাট হোম। তাহলে ফিল ইয়োরসেলফ অ্যাট হোম, তাহলে অ্যাট হোম বলতে এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অর্থাৎ এখানে প্লেসকে বোঝাচ্ছে হোম, তাহলে দেয়ারফর ইট ইজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ। বোঝা গেল, এটা হচ্ছে তোমাদের অ্যাক্টিভিটি 6। আচ্ছা, নেক্সট দেখো এরপরে অ্যাক্টিভিটি 6, ঠিক আছে। তাহলে আমরা আজকে এই পর্যন্তই রাখছি অ্যাক্টিভিটি 6-এ, ঠিক আছে। তোমরা কি করবে, ভালো করে মন দিয়ে কি করবে, এগুলো করবে। আমরা পরের ভিডিওতে এসে কি করব, আমরা পরের কি পার্ট, অর্থাৎ দ্য সি এর সেকেন্ড পার্টটা আলোচনা করব, ঠিক আছে। তাহলে তোমরা ভিডিওটা ভালো করে শুনবে এবং যে অ্যাক্টিভিটিগুলো সলভ করলাম সেগুলো ভালো করে দেখবে, তাহলেই বুঝতে পারবে। তাহলে আজকের মতো এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের ধন্যবাদ।